Good morning everyone and welcome to Adda 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি টিচার সুমিত স্যার। তো আজকে যে ক্লাসটা দিচ্ছি সেই ক্লাসটা কিন্তু অবশ্যই রেকর্ড ক্লাস। তা আমি খুব আস্তে আস্তে বোঝাবো, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা জায়গা আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তা সত্ত্বেও যেহেতু এটা লাইভ ক্লাস নয়, ফলে কি তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে লিখে দাও, আমি সেই কমেন্টটা দেখে তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। বা যখন আমি আবার লাইভ সেকশানে চলে আসবো, লাইভ ক্লাসে আসবো মন্ডে থেকে, তখনও যদি কোথাও অসুবিধা থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাও তোমরা আমার সঙ্গে আলোচনা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমি পুরো ব্যাপারটা, পুরো ওভারঅল যে জিনিসটা রয়েছে সেটা খুব আস্তে আস্তে একদম ধীর গতিতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তা জানোই তোমরা যে আমার রুটিন শিডিউল একটু চেঞ্জ হয়েছে, শুধু আমার না, প্রত্যেকেরই রুটিন শিডিউল কিছু রয়েছে। তা আমার রুটিন শিডিউল যেটা রয়েছে সেটা হচ্ছে সোম থেকে শনি মানেই হচ্ছে সকাল 8টায় হিস্ট্রি ক্লাস, এবং সেটা আমি নেব প্রথম 3 দিন, অর্থাৎ সোম থেকে শুক্র করে সোম মঙ্গল বুধ, এই 3টে দিন আমি থাকবো হচ্ছে আড্ডা 24/7 বাংলাতে থাকছি। এবং এখানে যেটা পড়াবো সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ওপরে। তারপরে পরের 3 দিন, অর্থাৎ একদম বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 3 দিন রয়েছে আমি WBCS টপারে। তাহলে তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে অপশনাল ক্লাসটা কোথায় গেল? তাহলে অপশনাল ক্লাসটা কি হবে না? অবশ্যই অপশনাল ক্লাস হবে, এবং সেটা এখন সপ্তাহে 1 দিন করা হয়েছে, অর্থাৎ শনিবার দিন প্রত্যেক শনিবার WBCS টপারে তোমরা অপশনাল ক্লাসটা দেখতে পাবে। ক্লিয়ার? তো শুরু করি আজকের ক্লাসটা। আজকে যে কোটেশন তোমরা জানো, WBCS হোক, রেল হোক, যাবতীয় পরীক্ষার ক্ষেত্রে হোক না কেন, ক্লাস শুরুর আগে অবশ্যই আমি কোটেশন দিয়ে শুরু করি। এবং এই কোটেশনটা তোমরা আজকে কমেন্ট সেকশানে লিখবে এই কোডটা কে বলেছিল। কি রয়েছে? ক্রিপস মিশন was a post-dated check on a crushing bank। খুব পরিচিত এই আমাদের ক্রিপস মিশনের উপরে রয়েছে, দ্য ক্রিপস মিশন ওয়াজ এ পোস্ট-ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাঙ্ক। ঠিক আছে, এই কথাটা কে বলেছেন ইমিডিয়েটলি কমেন্ট সেকশানে লিখে পাঠাও। ঠিক আছে, আমি দেখে দেবো। আশা করি তোমরা প্রত্যেকেই জানো এটা, এবং এটা এতটাই পপুলার একটা আমাদের কোটেশন, যে কোটেশন সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। এটা ক্রিপস মিশন সম্পর্কে বলা হয়েছে, তাই না? ক্রিপস মিশন 1942 ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল ভারতীয়দের সান্ত্বনা দেওয়ার জন্য, তাই তো? 1940 সালে যখন আগস্ট অফার ডিক্লারেশন হয়ে গেল, সেই আগস্ট অফারটাকে কার্যকরী করানোর জন্য, যাতে বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের আরও বেশি সহানুভূতি, অংশগ্রহণ, সমস্ত কিছু অংশগ্রহণ থেকে মানে সহানুভূতি বেশি পাওয়া যায়, তাই জন্য স্যার স্টাফোর্ড ক্রিপস ভারতবর্ষে আসেন এবং বেশ কিছু নির্দেশনামা ঘোষণা করেছিলেন। সেটার উপরে বেস করেই কিন্তু এই কোটেশনটা দিয়েছেন। কে দিয়েছেন এটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাও। ঠিক আছে, আমি কিন্তু এখন বললাম না। আজকে যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে একদম এনসিয়েন্ট পার্টের টপিক, অর্থাৎ প্রথম এই যে মানব সভ্যতার বিকাশ। ইতিহাস আমরা কাকে বলি? ইতিহাস নিয়ে সংজ্ঞা অনেকের মনে অনেক রকম থাকতে পারে। অনেকে বলে ইতিহাস মানে হচ্ছে কালকে যা হচ্ছে, মানে গতকাল যা হচ্ছে সেটাই আজকের আমাদের কাছে ইতিহাস। কিন্তু সবসময় কি সেটাই ইতিহাস আমাদের হচ্ছে? মানে আমরা রাতে যা খেলাম সেটাই আজকে সকালবেলা কি আমাদের কাছে ইতিহাস হলো? এই সংজ্ঞাটা কিন্তু সব অংশে ঠিক নয় এটা। অর্থাৎ আমার মতে, আমি মনে করি ইতিহাস হলো এমন একটা পর্যায়ের ধারাবাহিক ঘটনাবলী যেগুলো থেকে আমরা বর্তমানকালের বেশ কিছু নলেজ বা অভিজ্ঞতা অর্জন করি, চলার পথে সাহায্য করে আমাদের। সেই ঘটনাবলী থেকে অভিজ্ঞতাগুলো আমাদের চলার পথে সাহায্য করে, এবং বর্তমানের উপরে বেস করে আমাদের ভবিষ্যতের পথ কিন্তু প্রশস্ত হয়, ভবিষ্যৎ আমরা দেখতে পাই। উদাহরণ হিসাবে দেখো না, আজকে আমাদের সারা বিশ্ব যে পরিস্থিতিতে চলছিল, নোভেল করোনা ভাইরাস, তাহলে এই জিনিসটা এটা কীভাবে মোকাবেলা করতে হবে, এর পেছনে তুমি দেখো প্লেগ দেখা গেছে, 100 বছর অন্তর অন্তর তুমি দেখো বিভিন্ন ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে কিভাবে আমরা প্রোটেকশন নিয়েছি, সেখান থেকে কিভাবে আমরা
মানে কাজ করে আমাদের ভালো হয়েছে সমস্ত দিকগুলো আমরা বিচার করে সেরকমই কিছু রুলস রেগুলেশন তৈরি করেছি যেটা এখন আমরা ব্যবহার করেছি, এবং সেটা উন্নত প্রযুক্তির দ্বারা। অবশ্যই আমাদের সেন্স মডার্ন হয়েছে, মডার্ন সেন্সে আমরা এসেছি এখানে, তাই কি না? তাহলে এটাই হচ্ছে ইতিহাসের সংজ্ঞা হওয়া উচিত। অর্থাৎ যদি আমাদের জীবনের ইতিহাস বলি তাহলে সেক্ষেত্রে কি, ধরো আজকে থেকে আমি কম্পিটিটিভ পড়া স্টার্ট করলাম, লক্ষ্য হচ্ছে আমার WBCS। এই আজকের দিন থেকে শুরু করে আমি জয়েন করলাম যেই দিন, সেই দিনের মধ্যবর্তী যে ঘটনাবলী আমার কাছে কিন্তু WBCS পাওয়ার ইতিহাস, অর্থাৎ পর্যায়ের ইতিহাস। এটা এরকমভাবে ইতিহাসের অনেক সংজ্ঞা কিন্তু দেওয়া যায়। তা যাই হোক, ইতিহাস পড়তে গেলে প্রথমেই আমাদের দুটো জায়গার কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, আরেকটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে সেটা সম্পর্কে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করি। প্রাগ ঐতিহাসিক যুগ তাকেই বলে যে যুগে ইতিহাস লেখার জন্য কোনো রকম উপাদান পাওয়া যায় না। বুঝতে পারছো কি বললাম? ইতিহাস লেখার জন্য আমাদের উপাদান দরকার হয়। ইতিহাসের উপাদান কটা ভাগে বিভক্ত? দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আরেকটা হচ্ছে সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেও কিছু কিছু ভাগ রয়েছে। কি? যেমন হচ্ছে লিপি, যেটাকে আমরা ইনস্ক্রিপশন বলি। আবার লিপির মধ্যেও অনেক ভাগ আছে। লেখা যেখানে হবে তার উপরে বেশ করে লিপির নামকরণ হচ্ছে। অর্থাৎ ধরা গেল একটা পাথরের স্তম্ভে লেখা হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে স্তম্ভলিপি। যদি কোনো পিলারে লেখা হলো তাহলেও তাকে আমরা পিলার ইনস্ক্রিপশন বলছি। কোনো দেওয়ালে লেখা হলো, ওয়ালে, তাহলে সেটাকে আমরা বলি ওয়াল ইনস্ক্রিপশন। যদি কোনো পাথরের চাকে লেখা হলো তাহলে সেটা হচ্ছে স্টোন ইনস্ক্রিপশন। যদি কোনো মাটির পটে বা মাটির পাত্রে লেখা হলো তাহলে সেটাকে আমরা বলি পট ইনস্ক্রিপশন। এতগুলো ইনস্ক্রিপশনে কিন্তু বিভাজীকরণ আছে আমাদের মধ্যে। তাহলে এটাও কিন্তু একটা সোর্স। কিসের সোর্স? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। আর কি পাই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা? প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কয়েন্স, তাই না? পয়সা, মুদ্রা, এটাও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যেই পড়ে। ক্লিয়ার? এবার আসি সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে যদি আমরা দেখি তাহলে সাহিত্যিক উপাদানকেও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেশীয় সাহিত্য, একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্যকে অনেক ভাগে ভাগ করা যায়। যদি আমরা দেখি, দেশীয় সাহিত্যকে ভাগ করা যায় ধর্মীয় সাহিত্য, ধর্ম বহির্ভূত সাহিত্য, জৈন গ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থ, ঠিক আছে? আর কি কি ভাগে ভাগ করা যায়? পুরাণ, স্মৃতিগ্রন্থ, এত ভাগে ভাগ করা যায়। যদি আমরা ধর্মীয় গ্রন্থ দেখি তাহলে ধর্মীয় গ্রন্থকে আমরা ভাগ করতে পারি, যেমন বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, অর্থাৎ ধর্ম সংক্রান্ত। ধর্ম বহির্ভূত যদি দেখি তাহলে ধর্ম বহির্ভূত কোনগুলো? আঞ্চলিক ইতিহাস এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, স্মৃতিগ্রন্থগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাই না? তাহলে এইগুলো হচ্ছে ধর্ম বহির্ভূত। আর বিদেশি যদি সাহিত্য দেখি তাহলেও সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে যারা ভারতবর্ষে আসেনি, যারা ভারতবর্ষে মেন আসেনি কিন্তু ওই দেশে বসে অন্যান্য বিবরণ পড়ে তারা বই লিখছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি অপ্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা লিখেছেন। প্রত্যক্ষ করেননি তিনি, লক্ষ্য করেননি, দেখেননি কিছু, ভারতেই আসেননি। আরেক যা হলো ভাগ কি? বিদেশি সাহিত্যের মধ্যে ভাগ হচ্ছে প্রত্যক্ষ উপাদান, অর্থাৎ প্রত্যক্ষভাবে যারা ভারতে এসছে, ফিজিক্যালি ভারত সম্পর্কে দেখেছে, বই লিখেছে। এই হচ্ছে আমাদের সোর্সের বিভক্তকরণ। তাহলে আমরা বলছিলাম প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে যুগে ইতিহাস লেখার জন্য কোনো রকম উপাদান আমরা পাই না, মাথায় রাখবে, সেই যুগকে, ইতিহাসটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। আর প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলছি আমরা? প্রায় ঐতিহাসিক যুগ আমরা তাকেই বলছি যে যুগে আমরা ইনস্ক্রিপশন বা লিপি আবিষ্কার করেছি। সেটা পড়তে পারি বা না পারি, কিন্তু আবিষ্কার করে ফেলেছি। সেই যুগের ইতিহাসটাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস বলি। অর্থাৎ এই যে প্রস্তর যুগ আমরা পড়ছি, এই প্রস্তর যুগের ইতিহাস লেখার জন্য আমাদের হাতে তেমনভাবে কোনো উপাদানই নেই।
ঠিক আছে, কোনো লিখিত উপাদান নেই আমাদের হাতে, সম্পূর্ণ অনুমানের উপরে ভিত্তি করে আমরা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস লিখছি। তাই স্টোন এজ হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের উদাহরণ। ক্লিয়ার? তারপরে যে যুগে কোনো লিখিত উপাদান আমরা পাই না ইতিহাস লেখার জন্য তাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলছি, আর যে যুগে আমরা পাই তাকে প্রাগৈতিহাসিক যুগ বলছি। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা আমরা যেটা দেখব, বৈদিক সভ্যতা আমরা দেখব, এখানে কিন্তু আমরা উপাদান কিন্তু খুঁজে পেয়েছি, লিখিত উপাদান পেয়েছি, পড়তে পারি বা না পারি। তাই জন্য এই যুগের ইতিহাসটাকে আমরা বলে থাকি প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস। ক্লিয়ার? তাহলে ইতিহাস পড়তে গেলে প্রথমে এই দুটো জায়গা সম্পর্কে কনসেপ্ট বা নলেজটাকে কিন্তু প্রত্যেকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে আজকের টপিক হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস, প্রি হিস্টোরিক্যাল ফ্রেজ। এখানে আমরা দেখেছিলাম মানুষের জীবনযাত্রা বারবার বিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়েছে, কিন্তু যেটা ছাড়া তাদের জীবন চলেনি সেটাই হচ্ছে স্টোন বা পাথর। যেহেতু তাদের জীবনের পরিবর্তিত হবার ক্ষেত্রে, বিবর্তিত হবার ক্ষেত্রে পাথরের বিশেষ একটা ভূমিকা রয়েছে, এবং পাথরের দ্বারাই সেই বিবর্তনগুলো আমাদের চোখের সামনে এসে পৌঁছায়। সেই জন্যই আমরা এই যুগটার নামকরণ করেছি সেই বস্তুটার নাম দিই, অর্থাৎ স্টোন বা পাথরের জন্য। তাই জন্য এই যুগটাকে আমরা প্রস্তর যুগ বা পাথরের যুগ হিসাবে চিহ্নিত করেছি। এখানে আমি বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি, কিন্তু আজকে আমি ডিটেলস আলোচনা করার পর এই পয়েন্টগুলো তোমাদের কাছে একদম ঠিক হয়ে যাবে বা বুঝতে পারবে। তাহলে একদম প্রথমে যদি আমরা দেখি, তাহলে যেটা আমরা দেখব, এই যুগটাকে টোটাল 3টে ভাগে আমরা ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগের ভেতরে 3টে করে পার্ট রয়েছে। ভালো করে বোঝো। তাহলে স্টোন এজটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি? 3টে ভাগে ভাগ করেছি। প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক। পরেরটার বলছি না, আপাতত 3টে মাথায় রাখো। এই যে প্রাচীন প্রস্তর যুগ, এর ভেতরে আবার 3টে করে পার্ট রয়েছে। মধ্যপ্রস্তর যুগের ভেতরেও 3টে রয়েছে, নব্যর পেছনেও 3টে রয়েছে। এটা কেন? এটা আমাদের বোঝার সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য, বুঝতে পারার জন্য আমরা এটাকে ভাগ করেছি জেনারেলি। তাহলে যুগটা যখন শুরু হচ্ছে, ধরা যাক আমি প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে বলছি, তাহলে এর ফার্স্ট স্টেজ হবে একেবারে হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। নিম্ন মানে একেবারে এর উন্নতি কিছু নেই, একেবারে নর্মালি নিম্ন। ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব সেটাকে দেখব হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। একটু উন্নতি হয়েছে, প্রথম সময় যেটা ছিল তার তুলনায় একটু উন্নতি হয়েছে এখানে। আর সবার লাস্টে আমরা দেখব হচ্ছে উচ্চ তোমার প্রাচীন প্রস্তর যুগ। মানে যখনই উচ্চ হচ্ছে তখনই সেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগে ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ উন্নতি হয়েছে, প্রাচীন প্রস্তরের থেকে মধ্যপ্রস্তর উন্নতি হয়েছে, সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তেমনই মধ্যপ্রস্তর যুগের ভেতরেও কিন্তু 3টে পার্ট রয়েছে। প্রথমে নিম্ন হবে, তারপরে মধ্য হবে, তারপরে উচ্চ হবে। মানে সব থেকে ভালো বৈশিষ্ট্য, সব থেকে উন্নত বৈশিষ্ট্য আমরা ওই উচ্চ প্রস্তর যুগটাকে দেখতে পাচ্ছি। তখনই সেটা আবার অটোমেটিক্যালি নব্য প্রস্তর যুগে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা যুগের মধ্যে ভাগ দেখতে পাই। বোঝা গেল? তাহলে স্টোন এজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস আমি বললাম। আপাতত তুমি 3টে পার্ট মাথায় রাখো, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। আর চালকোলিথিক এজটা আমি পরে আসছি, পরে আলোচনার মধ্যে আসছি। তাহলে এই যে প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ, যিনি প্রথম ডিসকভার করলেন তার নামটা একটুখানি জানিয়ে দিন। তার নাম হচ্ছে রবার্ট ব্রুস ফুট। ইনি এটা প্রথম আবিষ্কার করলেন, ডিসকভার করলেন। কোন কোন জায়গা থেকে এই প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন আবিষ্কার হয়েছে? আমরা বলবো পাকিস্তানের উত্তর দিক অন্তর্গত সোহান উপত্যকা অঞ্চল, খুব ভালোভাবে আমরা প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন খুঁজে পেয়েছি। আর কোথায় পেয়েছি? দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে, অর্থাৎ ভারতে একটা আমরা গুরুত্বপূর্ণ কেন্দ্র বলছি, সেটা হচ্ছে মাদ্রাজ। আর পাকিস্তানের অন্তর্গত হচ্ছে সোহান উপত্যকা। এই সোহান উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের অসাধারণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ঠিক পাশের ছবিটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে সেই সময়কার মানুষের জীবনযাত্রা কেমন ছিল। তাদের জীবনযাত্রা ছিল হচ্ছে গুহাবন্দী জীবন, দলবদ্ধভাবে তারা বসবাস করছে। আস্তে আস্তে দলবদ্ধতা বাড়ছে,
কাঁচা মাংস তারা খাচ্ছে, অস্ত্রের কনসেপ্ট তেমনভাবে নেই, পাথর তারা ছুঁড়ে মারছে, মারা যাচ্ছে, পশুটাকে ভাগ করে খাচ্ছে, এই রকমভাবে তাদের জীবন চলছে। সমাধি ব্যবস্থার মধ্যেও তাই, ওই পাথর চাপা দিয়ে তাদের সমাধি করা হচ্ছে। এই সোহান উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি। এই জন্য অনেক ঐতিহাসিকই প্যালিওলিথিক এজকে সোহান ভ্যালি কালচার হিসাবে উল্লেখ করেছেন। তাই যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, সোহান ভ্যালি কালচার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, সোহান ভ্যালি কালচার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, কিসের সঙ্গে সংযুক্ত, তখন আমরা বলে দেব সোহান ভ্যালি কালচার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগের সঙ্গে এটা সংযুক্ত। তাহলে এই যুগটা আমরা পড়ি কেন, এই যুগটার মধ্যে কী বৈশিষ্ট্য পাই? এছাড়াও আমরা এই যে গুহা জীবন, মানুষের দলবদ্ধ জীবন, বড় বড় পাথর দ্বারা পশু শিকার, এইগুলোর জন্যই কি শুধু পড়ি আমরা? এর থেকেও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা দেখি সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এই প্রসঙ্গে কে কথা বলেছেন? ডিপি আগারওয়াল। ডিপি আগারওয়াল একটা তার সুন্দর বই রয়েছে যার নাম হচ্ছে এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া থ্রু এজেস। এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া থ্রু এজেস। কি বললাম? এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া থ্রু এজেস। এই বইটাতে তিনি প্রাচীন প্রস্তর যুগে, বিশেষ করে কাশ্মীরের প্রায় 38 লক্ষ বছর পূর্বেকার আবহাওয়া নিয়ে আলোচনা করেছেন আমাদের কাছে। 38 লক্ষ বছর আগেকার আবহাওয়া নিয়ে আলোচনা করছেন। এই যে আমরা বলছি না যে প্রতিনিয়ত যে আমাদের ওয়েদার পরিবর্তন হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের গরম লাগছে, হঠাৎ করে ঠান্ডা লাগছে, এই যে চেঞ্জেস, এই যে কথাটা আমরা এসছি, এই কথাটা সত্যি, কিন্তু ইতিহাস পরিলিখিত কথা। এটা ইতিহাস বলছে আজকে আমরা টোটাল 3 বার আবহাওয়া পরিবর্তন করে দাঁড়িয়ে আছি, 3 বার ওয়েদার চেঞ্জেস হয়েছে। এবং তার মধ্যে প্রথম পরিবর্তন এই ডিপি আগারওয়াল তার এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া থ্রু এজেস এই বইটার মাধ্যমে তিনি কাশ্মীরের আবহাওয়ার কথা বলছেন। এছাড়া অন্যান্য সোর্সগুলো থেকেও আমরা রাজস্থানের আবহাওয়ার কথাও পরিবর্তন দেখতে পাচ্ছি। এই দুটো এক্সাম্পল হিসাবে বলে দিচ্ছি, তাহলে শুনতে বা মনে রাখতে সুবিধা হবে। তাহলে কাশ্মীরের আবহাওয়া কেমন ছিল? বলছে 38 লক্ষ বছর আগে, 38 লক্ষ বছর আগে এখানকার আবহাওয়া ছিল উষ্ণ নাতিশীতোষ্ণ, শুষ্ক আবহাওয়া থাকছে, ঠান্ডা আসছে না, গরম, ঠিক আছে, উষ্ণ নাতিশীতোষ্ণ, ঠিক আছে। এরপরে যদি দেখি 37 থেকে 26 লক্ষ বছর আগে এখানকার আবহাওয়া উষ্ণ থেকে আরেকটু ঠান্ডা হচ্ছে, যেটাকে আমরা বাংলায় বলি উপ উষ্ণ। উপ উষ্ণ থেকে হয়ে যাচ্ছে শীতল নাতিশীতোষ্ণ, উপ উষ্ণ থেকে হয়ে যাচ্ছে কি শীতল নাতিশীতোষ্ণ আবহাওয়া আসছে। আর সবার লাস্টে 6 থেকে 3 লক্ষ বছর আগে কাশ্মীরের আবহাওয়া 3 বার কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়েছে, অর্থাৎ 3টি অপেক্ষাকৃত দীর্ঘ পরিবর্তন হওয়ার পরে শীতল থেকে শীতলতর হয়েছে, অর্থাৎ এখন যেমন কাশ্মীরের আবহাওয়া রয়েছে। তাহলে এইটা ডিপি আগারওয়াল তার এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া থ্রু এজেস নামক এই বইটাতে উল্লেখ করে বসে আছেন। তাহলে আমরা মাথায় রাখবো প্রাচীন প্রস্তর যুগের সব থেকে বড় পরিবর্তন যেটা রয়েছে সেই পরিবর্তনটা কি, সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। ঠিক আছে, বুঝতে পারলাম। এবং এই যে আমরা বলি না যে জুরাসিক যুগ, সেটাও কিন্তু এই 144 সহস্রাব্দ বছর পূর্বে জুরাসিক পার্ক আমরা যে দেখি জন্তুটা, সেই জুরাসিক যুগ কিন্তু ছিল। এবং এই যে বুদ্ধিসম্পন্ন মানুষ, তার উদ্ভব বলছে 2.6 থেকে 1.7 সহস্রাব্দ বছর পূর্বে মানুষের আবির্ভাব হয়েছিল, বুদ্ধিসম্পন্ন মানুষের। আর এই পৃথিবীর জন্ম অনুমান করা হচ্ছে 4600, ঠিক আছে, মিলিয়ন সহস্রাব্দ বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। ঠিক আছে, ভুল লিখলাম এখানে 4, এখানে 8 লিখে ফেলেছি, এটা হবে 4। 4600 মিলিয়ন সহস্রাব্দ, ঠিক আছে, বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। 144
সহস্রাব্দ বছর আগে জুরাসিক যুগ তৈরি হয়েছে। 2.6 থেকে 1.7 সহস্রাব্দ বছর আগে বুদ্ধিসম্পন্ন মানুষের জন্ম হয়েছে। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের প্যালিওলিথিক এজের মেন বৈশিষ্ট্য। হলো প্যালিওলিথিক এজের পরে কি আসছে? প্যালিওলিথিক এজের পরে আমাদের আসছে হলো মধ্যপ্রস্তর যুগ। দেখি মধ্যপ্রস্তর যুগ, এই যে ছবিটা দেখো, মধ্যপ্রস্তর যুগের মেন বৈশিষ্ট্যটা একটু তোমাদের সঙ্গে আলোচনায় রাখি। দেখো, মধ্যপ্রস্তর যুগ অবশ্যই প্রাচীন প্রস্তর যুগের তুলনায় আধুনিক হবে, এটাই স্বাভাবিক। প্রাচীন প্রস্তর যুগের তুলনায় আধুনিক কোনটা হবে? মধ্যপ্রস্তর যুগ হবে। এবং এই যুগের মূল যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হলো কি, এরা অস্ত্রগুলো তৈরি করছে খুব ছোট ছোট। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে যেমন বড় অস্ত্র ব্যবহার করা হচ্ছে, মধ্যপ্রস্তর যুগের অস্ত্র কিন্তু তুলনামূলক অনেক ছোট হচ্ছে। এবং সেই অস্ত্রগুলোর ছোট কত, খুব ভালো করে ছবিটাকে লক্ষ্য করো। দেখো, 1 থেকে 3 সেন্টিমিটার ম্যাক্সিমাম অস্ত্র, 3 থেকে 4, মানে 1 থেকে 4 ধরে রাখো সেন্টিমিটার ম্যাক্সিমাম। আর সব থেকে বড় যদি দেখি তাহলে 8 সেন্টিমিটারকে বলছে সব থেকে বড় অস্ত্র। তার মানে ভাবো কত ছোট উইপন্স তারা ব্যবহার করছে, কত ছোট অস্ত্র তারা ব্যবহার করতে শিখছে। এই জন্যই এই যুগটাকে আমরা বলছি কি মাইক্রোলিথিক এজ। মাইক্রো, ছোট্ট, তাই এটাকে মাইক্রোলিথিক এজ বলা হচ্ছে। এই অস্ত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে? বলছে একটা পাথর, একটা বড় পাথর নেওয়া হচ্ছে, ধরো এরকম সাইজ একটা পাথর নেওয়া হচ্ছে, এবং একটা পাথর দিয়ে ওই পাথরের গায়ে আঘাত করা হচ্ছে। ফলে ওই বড় পাথর থেকে কি হচ্ছে, ছোট ছোট চিল্কা বেরিয়ে যাচ্ছে পাথরে। সেই ছোট ছোট চিল্কাগুলোকে তারা আস্তে আস্তে আরও ছোট করে সেগুলো অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তাহলে একটা বড় পাথরকে যখন তুমি একটা পাথর নিয়ে একটা বড় পাথরের উপরে জোরে আঘাত করবে, তাহলে ওই পাথর থেকে কিছু কিছু ছোট ছোট টুকরো বেরিয়ে যাবে। এই যে মূল পাথর যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে প্যারোট কোর বলা হচ্ছে। ঠিক আছে, সেই পাথরটাকে বলা হচ্ছে কি প্যারোট কোর। এইভাবে তারা অস্ত্র তৈরি করা শিখছে, ছোট থেকে ছোটতর। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে মাথায় রাখবে, এই যে 3টে যে প্রস্তর যুগ আমি বললাম, এই 3টে প্রস্তর যুগের মধ্যে সব থেকে ছোট অস্ত্র আমরা পাচ্ছি হলো এই মধ্যপ্রস্তর যুগে এসে। ক্লিয়ার? আর কি পরিবর্তন দেখি? মানুষ এই মধ্যপ্রস্তর যুগে আগুন জ্বালানোর পদ্ধতি কিন্তু আয়ত্ত করতে শিখেছিল। প্রাচীন প্রস্তর যুগে জানতো, কিন্তু সেটা নিজেদের প্রয়োজন হচ্ছে তখনই যে জ্বালাবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু মধ্যপ্রস্তর যুগে এসে তারা আগুন জ্বালাবার প্রক্রিয়া কিন্তু জানতে পারল। এরকম বেশ কিছু জায়গা রয়েছে, প্রত্নক্ষেত্র রয়েছে, যেখান থেকে আমরা আগুন জ্বালানোর নিদর্শন কিছুটা খুঁজে পেয়েছি এবং অনুমান করে বলে দিচ্ছি। যেমন বিহারের পৈশরা গ্রাম রয়েছে একটা, মধ্যপ্রদেশের কাথার গ্রাম রয়েছে, রাজস্থানের বাঘর গ্রাম রয়েছে। এই সমস্ত জায়গায় বা উত্তরপ্রদেশের প্রতাপগড়ে আমরা বড় বড় প্রত্নক্ষেত্র আবিষ্কার করেছি। সেখান থেকে আমরা আগুনের চিহ্ন আবিষ্কার করেছি। কিভাবে আগুনের চিহ্ন? না, মাটিতে গর্ত করে ছাঁচ তৈরি করা হতো এবং তার সাহায্যে খাদ্যদ্রব্য, মাটির বাসন এইগুলোকে পোড়ানো হতো। মানে এরকম ছোট মাটির নিচে গর্ত করা আছে। তাহলে এই যে ছোট ছোট চুল্লি, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে হয়তো তারা ওই কাঠকয়লা মতো কোনো জাতীয় ওখানে কিছু ফেলে সেখান দিয়ে তারা আগুন জ্বালাতো, অর্থাৎ মাটিতে গর্ত করে তারা আগুন জ্বালিয়ে রাখতো। এইটা আমরা আবিষ্কার করেছি। এরকম ছোট ছোট গর্তপূর্ণ জায়গা আমরা বিহারের পৈশরা, মধ্যপ্রদেশের কাথার, রাজস্থানের বাঘর, উত্তরপ্রদেশের তোমার কী বলার নাম প্রতাপগড় জেলার, এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা আবিষ্কার করেছি। এবার আসি মধ্যপ্রস্তর যুগে আর কি পরিবর্তন আছে। ঘর বাড়ি তৈরি করার একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এটা কেমন? প্রাচীন প্রস্তর যুগে আমরা দেখেছিলাম মানুষ গুহাবন্দী জীবনযাপন করছে, গুহায় বসবাস করছে। ঠিক আছে, কিন্তু মধ্যপ্রস্তর যুগে এই গুহাগুলোর পাশাপাশি তারা কি করছে, কুঠির শিল্প নির্মাণ, মানে কুঠির তৈরি করা শুরু করছে। এরকম কুঠিরও কিন্তু আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, যেমন বাঘর গ্রাম থেকে আমরা এরকম কুঠিরের অস্তিত্ব পেয়েছি। এবং কুঠিরগুলো কেমন তৈরি হয়েছে, এরকম বড় বড় চারপাশে স্তম্ভ বা খুঁটি দেওয়া হয়েছে, আর এর যে বেসটা, নিচের যে বেসটা, এটা এরকম গোল করে বাঁধানো হয়েছে। তার মধ্যে কি হয়েছে, ছোট ছোট নুড়ি পাথর এইগুলোকে এরকম চারপাশে ভরে ভরে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই জায়গাটা একটা স্টেজ তৈরি করা হয়েছে।
এবং সেই স্টেজে চারপাশে তারা খুঁটি দিয়ে ওপরে ছাউনি, লতা পাতার ছাউনি দিয়ে তারা কিন্তু সেখানে বসবাস করছে। এরকম একটা বেসের এরকম একটা মেঝের একটা, যেটা আমরা বাঘর জেলা থেকে পেয়েছি, তার আয়তন কত? 3.80 সেন্টিমিটার। 3.80 সেন্টিমিটার বলছি, 3.80 মিটার। এটা হচ্ছে তার দৈর্ঘ্য, গোল ব্যাসটা, মেঝের ব্যাস এটা ছিল। খুঁটিগুলো কেমন ছিল? খুঁটিগুলো মেনলি হচ্ছে 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত সিএম। এরকম একটা খুঁটির সঙ্গে আরেকটা খুঁটির ডিস্টেন্স, ধরো এটা একটা খুঁটি, এই একটা খুঁটি, তার মধ্যেকারের ডিস্টেন্স হচ্ছে 70 সেন্টিমিটার। বাঘর গ্রাম থেকে এই জিনিসটা আমরা আবিষ্কার করেছি। তাহলে মেঝে তৈরি করছে কিভাবে? মেঝে তৈরি করছে ছোট ছোট পাথরগুলোকে তারা কি করছে, ওখানে চারপাশে বিছিয়ে দিচ্ছে, দিয়ে একটা বেস লেভেল তৈরি করছে, তারপরে খুঁটি লাগাচ্ছে। খুঁটিগুলো কত বড় না 10 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বড় খুঁটিগুলো, এবং একটা খুঁটির সঙ্গে আরেকটা খুঁটির ডিস্টেন্স হচ্ছে 70 সেন্টিমিটার। এইভাবে তারা বাড়ি তৈরি করার নিদর্শন স্টার্ট করছে। গৃহপালিত পশু কি পাচ্ছি আমরা মধ্যপ্রস্তর যুগে গিয়ে? যদি আমরা দেখি মধ্যপ্রস্তর যুগের এই পশুগুলো, তাহলে বেশ কিছু জায়গা রয়েছে, যেমন কথাগুলো আমি বললাম, উত্তরপ্রদেশের প্রতাপগড়ে যে প্রত্নক্ষেত্রগুলো রয়েছে, যার নাম হচ্ছে সরাই নাহারাই, এই যে প্রত্নক্ষেত্রটা মেন প্রত্নক্ষেত্র, এখান থেকে মাটি খুলে আমরা বেশ কিছু পশুর কিন্তু শরীরের অংশ বা কঙ্কাল কিন্তু খুঁজে পেয়েছি। ঠিক আছে, সেই থেকে মনে করা হচ্ছে তারা এই সমস্ত পশু বা পাখি তারা কিন্তু এখানে খেত। ঠিক আছে, এই কলো জানতে পারে, যেমন হচ্ছে মহিষ, ছাগল, ভেড়া, বড় শিংওয়ালা হরিণ, ঠিক আছে, শূকর, গন্ডার, হাতি, এই সমস্ত কিন্তু পশুর ব্যবহার বা পশুর কথা তারা জানতো। এইগুলো মাটি খুঁড়ে কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি। ক্লিয়ার, বুঝতে পারলাম? মধ্যপ্রস্তর যুগের আরেকটা যে বৈশিষ্ট্য আমি আলোচনা করব, সেটা কি? মৃতদেহের সমাধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে মৃতদেহের সমাধিটা কিভাবে হয়েছে? আমরা যদি সিন্ধু সভ্যতা দেখি, তাহলে সিন্ধু সভ্যতায় 3 ধরনের সমাধি পেয়েছি, কিন্তু সিন্ধু সভ্যতা তো অনেক পরে হয়েছে। তাহলে তারাও আগের জায়গাটা থেকে কিছু না কিছু নলেজ ক্যাপচার করেই এসছে। তাহলে সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে আমরা বেশ কিছু সমাধিস্থল আবিষ্কার করেছি, যেখানে দেখেছি যাকে সমাধি করা হয়েছে তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে, যেটা তারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতে হয়, হতে পারে এরকম তাদের থালা, বাটি, গ্লাস, এইগুলো হতে পারে, বা যেই সমস্ত পাথরের টুকরো তাদের ভালো লাগতো, এক কথায় হচ্ছে সেই যেই জিনিসগুলোকে ভালোবাসতেন, তার মারা যাবার পর সেইগুলো তাদেরকে দিয়ে দেওয়া হতো। তাহলে এর থেকে আমরা পরবর্তীকালে এটাও দেখব, যখন আমরা নব্যতে যাব, নব্যপ্রস্তরে যখন মেহেরগড় নিয়ে আলোচনা করব, তখন দেখাবো যে যে মানুষটা মারা গেছে, সে যে মাংসটা ভালোবাসতো, সে মাংসের টুকরো পর্যন্ত তাকে দিয়ে সমাধি করা হয়েছে। এইগুলো কি চিন্তাভাবনা? এই চিন্তাভাবনাগুলো হচ্ছে পরবর্তী জন্মের প্রতি ইঙ্গিত করছে, যে মানুষটা মারা গেছে সে যাতে পরবর্তী জীবনে ফিরে যেতে সময় তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, এই জন্য সমস্ত কিছু দিয়ে তাকে কিন্তু সমাধি করা হচ্ছে। এই পরিকল্পনাটা মধ্যপ্রস্তর যুগের সমাধির মধ্যে দেখতে পাই। এই সমাধি থেকে আরেকটা জিনিসও আমাদের কাছে খুব ক্লিয়ারলি চলে আসে, সেটা কি? যে মানুষের গড় আয়ু কত ছিল। শুনলে অবাক হয়ে যাবে, সেই সময় মানুষের গড় আয়ু ছিল 19 থেকে 28 বছর। অনলি 19 থেকে 28 বছর গড় আয়ু ছিল মানুষের। তবে আমরা বেশ কিছু প্রত্নক্ষেত্র রয়েছে, যেই প্রত্নক্ষেত্র থেকে, যেমন 2টো মৃতদেহ আমরা আবিষ্কার করেছি। একজনের বয়স হচ্ছে 40 বছর, আরেকজনের বয়স হচ্ছে 50 বছর। বাঘর বলে যে গ্রামটা রয়েছে, বাঘর থেকে আমরা একটা বাচ্চা শিশুর মৃতদেহর কঙ্কাল আবিষ্কার করেছি। ঠিক আছে, এই মৃতদেহর কঙ্কালগুলো দেখে, দাঁতের গঠন দেখে বা দাঁতগুলো দেখে ঐতিহাসিকরা এটাই অনুমান করেছেন যে এদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বা পরিশুদ্ধ শর্করা বা নরম ও আঠালো জাতীয় খাবারের যথেষ্ট অভাব ছিল। অর্থাৎ সুষম খাদ্য যেটা বলতে আমরা বুঝি, সেই খাদ্যের অভাবের দরুন তাদের কিন্তু গড় আয়ু কমে গিয়েছিল বা কম ছিল। ভাবা যায়
মধ্যপ্রস্তর যুগে মানুষের গড় আয়ু 19 থেকে 28 বছর, মানে 28 বছর মানে ভাবতে হবে যে তার বয়স প্রচুর হয়ে গেছে, ভাবা যায়। এরকম কিন্তু আমরা সমাধি ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়া মানুষ কি কি পোষ মানাতে শিখেছিল এই সময়? মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবন উন্নত হয়েছে এবং মানুষ প্রায় ধরে রাখো 6000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কুকুরকে পোষ মানিয়েছে, মহিষকে পোষ মানিয়েছে, ভেড়া, শুয়োর প্রভৃতি পশুগুলোকে গৃহপালিত পশু করেছে। কিন্তু যেটা আমরা জানি বা শুনেছি যে মানুষের প্রথম গৃহপালিত পশু হচ্ছে কুকুর বা হচ্ছে ডগ, তাই না? যেমন আদমগড় বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আমরা আরও পশুর কঙ্কাল খুঁজে পেয়েছি, যেমন হচ্ছে হরিণ, সজারু, সরীসৃপ জাতীয় কিছু পশু। এই সমস্ত পশুগুলোকেও মানুষ পোষ মানাতো, এরকমও কিন্তু ঐতিহাসিকরা অনুমান করছেন। তা যাই হোক, আমরা এর দ্বারা একটা জিনিসই বুঝতে পারলাম, এই যে কোন কোন পশুকে কে পোষ মানিয়েছে, এইগুলোর দ্বারা আমাদের কাছে এই তথ্যটাই উঠে আসে। তথ্যটা কি? তথ্যটা হলো যে মানুষের জীবন আস্তে আস্তে কি হচ্ছে, পশু চারণ বা পশু পালন জীবিকার দ্বারা তারা চলে আসছে তাদের। আগে তারা কি ছিল, গুহাবাসী ছিল, ঠিক আছে, শিকার করতো, সেইগুলোকে কাঁচা মাংস ভক্ষণ করতো, অর্থাৎ শিকারের উপর তাদের নির্ভর করে জীবন কিন্তু চলছে। কিন্তু মধ্যপ্রস্তর যুগের শেষ পর্যায়ে এসে মানুষের জীবন হয়ে যাচ্ছে আস্তে আস্তে কৃষিভিত্তিক বা পশুচারণ ভিত্তিক। কৃষি এখনো শুরু হয়নি হয়তো, কিন্তু পশুচারণ ভিত্তিক তাদের জীবন কিন্তু চলছে। বুঝতে পারলাম। মধ্যপ্রস্তর যুগের আরেকটা সব থেকে বড় উদাহরণ সেটা কি, মানুষ কিন্তু সেই সময় লেখাপড়া জানতো না, তাই মানুষ তার নিজের মনের ভাবটা প্রকাশ করার জন্য সম্ভবত তারা কিন্তু দেয়ালে ছবি আঁকতো। তাই ছবি আমরা এখান থেকে পেয়েছি। এর মধ্যে সব থেকে বড় উদাহরণ কোথায়? মধ্যপ্রদেশের ভোপালের কাছে অবস্থিত যে ভীমবেটকার গুহাটি রয়েছে, সেটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ মধ্যপ্রস্তর যুগের মানুষের চিন্তা ভাবনার সম্পর্কে। এই ভীমবেটকার গুহাতে কি আঁকা হয়েছে? মানুষ শিকারের ছবি এঁকে রেখেছে। এর থেকে ঐতিহাসিকরা সুন্দর একটা অনুমান করছেন, ছবিগুলো অনেক দূরে দূরে গ্যাপে 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 হচ্ছে। এই থেকে ঐতিহাসিকরা অনেকে বলছেন যে এরা তো তখন দলবদ্ধ জীবনযাপন করছে, সুতরাং ধরো একটা দলে 10 জন লোক আছে, তাহলে তারা যখন একটা পশুকে শিকার করছে, তারা কি করছে? যখন একটা পশুকে তারা শিকার করে নিচ্ছে, তখন তারা ওই মাংসটাই ওই দলের সবাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। কিন্তু ঐতিহাসিকরা বলছেন যতদিন না পর্যন্ত তাদের ওই লক্ষ্যটা পূর্ণ না হচ্ছে, ততদিন তারা নেক্সট ছবি আঁকছে না। তার মানে ওই ছবি আঁকাটাই হচ্ছে তাদের কাছে একটা প্ল্যান, ওয়েল প্ল্যান। তারা মনের ভাবটা প্রকাশ করানোর জন্য এইভাবে ছবি এঁকে হয়তো মনের প্ল্যানটা বোঝাতো। এটা কিন্তু আমরা ভীমবেটকারে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ভীমবেটকার গুহাটি হচ্ছে আমাদের প্রস্তর যুগ সম্পর্কে জানার একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। গুহাটি আবিষ্কার করেছিলেন ভিএস অকাঙ্কার। এই গুহাটি আবিষ্কার করেছিলেন, এই জন্য ভিএস অকাঙ্কারকে আমরা বলে থাকি যে গুহা চিত্রের জনক। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান কেভ পেইন্টিং, এটা তাকে বলে থাকতে পারি আমরা, অনেকে তাকে বলে থাকি। যেটা 1957-এ এটা কিন্তু আবিষ্কৃত হয়েছে ভীমবেটকার গুহাটি। তাই যদি তোমাকে কেউ কোনো ধরনের কোশ্চেন করে যে তোমার প্রাচীন প্রস্তর যুগের বা প্রাচীন প্রস্তর না, শুধু প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগের কথা জানা যায় এরকম একটা গুহা চিত্র কোনটি, তাহলে তুমি কিন্তু বা উপাদান কোনটি, তুমি কিন্তু চোখ বন্ধ করে নিশ্চিন্তে ভীমবেটকার গুহাটি বলে দিতে পারো। ক্লিয়ার? বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যপ্রস্তর যুগ। এবার আসবো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যার নাম হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগ আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই নব্যপ্রস্তর যুগ আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু এর মধ্যে যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে তোমার মেহেরগড় সভ্যতা। এবং আমরা মেহেরগড় সভ্যতা সম্পর্কে A to Z পুরো ডিটেলস কিন্তু আলোচনার মধ্যে থাকবো। ঠিক আছে, যে এই পর্যায়গুলো কেমন ছিল, কারণ আমাদের টপিকটা হচ্ছে মেনলি যেটা আমরা টপিকের উপর ফোকাস করেছি সেটা হচ্ছে স্টোন এজ। কিন্তু স্টোন এজ পড়াতে গিয়ে প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে তোমাদের বেশ কিছু কথা আমি কিন্তু বলে দিচ্ছি, যেগুলো তোমরা নোট করে নিতে পারো, কোনো অসুবিধা থাকবে না। চলো তাহলে পরেরটা দেখি কি আছে। নব্যপ্রস্তর যুগ।
যদি আমরা নব্যপ্রস্তর যুগ দেখি, এটা মধ্যপ্রস্তর যুগের একটা ছবি, নব্যপ্রস্তর যুগ যদি দেখি তাহলে এই ছবিটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ গ্রামভিত্তিক সভ্যতার জন্ম হচ্ছে। মানুষ শিকার থেকে আস্তে আস্তে তারা পশুপালন অর্থনীতি নিয়েছে, পশুপালন অর্থনীতি থেকে আস্তে আস্তে তারা কি করছে, গ্রামভিত্তিক অর্থনীতিকে নিজেদের নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম পাওয়া যাচ্ছে। তা নব্যপ্রস্তর যুগের সর্বপ্রথম ব্যবহার, মানে নব্যপ্রস্তর যুগের প্রযুক্তিতে আমরা সর্বপ্রথম যে জিনিসটা ব্যবহার হতে দেখি, সে মানে যে যারা প্রথম এটা চালু করেছিল সেটা হচ্ছে সিরিয়া এবং প্যালেস্টাইনের অধিবাসীরা, সম্ভবত 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। ঠিক আছে, তাই ভারতের এটা হচ্ছে প্রাচীন বৃহত্তর ভারতের নব্যপ্রস্তর যুগ হিসাবে আমরা এটার সাল চিহ্নিত করে থাকি 10,000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালকে, যদিও এটা আনুমানিক কথাটা আমরা বলছি। নব্যপ্রস্তর যুগে মানুষের পরিবর্তন কি কি হয়েছিল, আগে ছোট করে পরিবর্তনগুলো পয়েন্ট হিসাবে বলে দিই। তারপরে মেহেরগড়ের যে গ্রামভিত্তিক সভ্যতা দেখছি, মেহেরগড়ের যে 3টে পর্যায় দেখছি, সে পর্যায় সম্পর্কে ডিটেলসে আলোচনায় আসছি কিছুটা। তাহলে একদম প্রথমে মানুষ থাকছে হচ্ছে গুহায়, তারপরে আস্তে আস্তে তারা কি করছে, তাঁবুটা নিয়ে বাড়ি তৈরি করার কনসেপ্ট তৈরি করছে। নব্যপ্রস্তর যুগে এসে সেটা সাকসেসফুল হচ্ছে। ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগের মানুষের গড় আয়ু অনেক কম, মধ্যপ্রস্তর যুগে তার তুলনায় একটু বেশি হয়েছে, নব্যপ্রস্তর যুগে আর একটু বেড়েছে। ঠিক আছে, 3 নম্বরে তুমি যদি দেখো, প্রাচীন প্রস্তর যুগে মানুষ কিন্তু আগুন জ্বালাতে পারছে না, মধ্যপ্রস্তর যুগে এসে মানুষ আগুন জ্বালাচ্ছে, আর নব্যপ্রস্তর যুগে এসে তারা একদম পাকাপোক্ত, তারা আগুন জ্বালাতে পারছে, যখন দরকার হচ্ছে আগুন জ্বালাতে পারছে। 4 নম্বর বৈশিষ্ট্য কি দেখব, প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোনো ধাতুর ব্যবহার জানছে না, মধ্যপ্রস্তর যুগের মানুষও ধাতুর ব্যবহার জানছে না, নব্যপ্রস্তর যুগে শেষ পর্যায়ে এসে মানুষ ধাতুর ব্যবহার জানছে। এইগুলো বৈশিষ্ট্য, এইভাবে কন্টেম্পোরারি মাথায় রাখো, এই করতো, এইটা জানতো, এটা জানতো, এইভাবে তুমি মাথায় রাখো, তাহলে মনে রাখতে দারুণভাবে সুবিধা হবে। আর কি পাচ্ছি আমরা নব্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগে বা আমরা প্রাচীন প্রস্তর যুগ দেখি, তাহলে মাটির পাত্রের ব্যবহার কিন্তু জানছে না তারা। মধ্যপ্রস্তর যুগে শেষ পর্যায়ে এসে মানুষ মাটির তৈরি জিনিস, মানে মাটি দিয়ে জিনিস তৈরি করছে, সেটাও কেমন করে, ছাঁচে ফেলে। যেমন ধরো একটা ঝুড়ির ওপরে মাটি ভালো করে দিয়ে দিল, মাটিটা শুকিয়ে গেল, একটু উল্টে ঝুড়িটাকে বার করে নিল, তাহলে কি হলো, এরকম একটা মাটির তৈরি গামলা তৈরি হয়ে গেল। অর্থাৎ ছাঁচে ফেলে মধ্যপ্রস্তর যুগে শেষ পর্যায়ে মানুষ কি করছে না, বাসনপত্র তৈরি করছে। কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে মানুষ পুরোপুরি কুমোরের চাকা তৈরি করে নিচ্ছে, এবং সেই কুমোরের চাকায় দিয়ে তারা কি করছে, খুব সুন্দর মৃৎপাত্রের গঠন দিচ্ছে। এবং পরবর্তীকালে তো এটাও দেখবে যে তারা এই মৃৎপাত্রে দুরকম কালারও ব্যবহার করছে, দুরকম রঙও ব্যবহার করছে, একটা হচ্ছে লাল রং আর একটা হচ্ছে কালো রং। এই দুটো রং তারা কিন্তু ব্যবহার করে যাচ্ছে, এটা কিন্তু বুঝে যেতে হবে। এই পরিবর্তনটা আরও ভালো বুঝতে পারবে যদি আমি নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ এই সভ্যতাটা, যেটাকে আমরা বলি মেহেরগড় সভ্যতা, তার সম্পর্কে কিছু কথা বলে যাই। মেহেরগড় সভ্যতা যদি আমরা সময়কাল দেখি, তাহলে সেটা হবে 7,000 থেকে শুরু করে 3,800 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। এটা হচ্ছে মেহেরগড় সভ্যতার সময়সীমা ধরে নেওয়া হয়েছে। J.F. জারিজ, পুরো নাম হচ্ছে জ্যা-ফ্যাসোয়া জারিজ, ঠিক আছে, তিনি 1973 বোলান নদীর তীর থেকে এই সভ্যতাটি আবিষ্কার করেছেন। এর 3টে পর্যায় রয়েছে। যদি প্রথম পর্যায় বলি, তাহলে পর্যায় নাম্বার 1 7,000 থেকে শুরু করে 5,000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে মেহেরগড়ের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে হবে 5,000 থেকে শুরু করে 4,000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। আর 3 নম্বর পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে 4,000 থেকে শুরু করে 3,800 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে আমাদের থার্ড এজ, মানে মেহেরগড়ে। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা মেহেরগড়ের এই পর্যায়গুলোকে একটু ফোকাস করি, তাহলে আমরা কিন্তু নব্যপ্রস্তর যুগের অনেক কিছু নিদর্শন সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারব। তাহলে প্রথমেরটাই বলি যে প্রথম যে পর্যায়,
অর্থাৎ এই 7,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ এই সময় আমরা দেখেছি যে মেহেরগড়ের মানুষ ওই গুহাভিত্তিক জীবন পরিত্যাগ করেছে, অর্থাৎ গুহায় যে অস্থায়ী বসবাস করছিল সেইটা পরিবর্তন করেছে এবং পরিবর্তন করে তারা মাটির তৈরি রোদে শুকানো সম আকৃতির ইট দিয়ে তারা ঘরবাড়ি নির্মাণ করা শুরু করেছে। বুঝতে পেরেছো? মধ্যপ্রস্তর যুগে যেখানে খুঁটি তার উপরে লতাপাতার ছাউনি, আর নব্যপ্রস্তর যুগে এসে রোদে শুকানো মাটির ইট তারা ব্যবহার করছে এবং যে বাড়িগুলো তৈরি করছে সেই বাড়িগুলোতে 2 বা 3টে ঘর কিন্তু থাকছে। ঠিক আছে, এইরকম বাড়ি কিন্তু তারা তৈরি করছে, এইরকম বাড়ি তারা নির্মাণ করছে। কোথায় না, একদম ফার্স্ট স্টেজে গিয়ে, মেহেরগড়ের প্রথম পর্যায়ে গিয়ে আমরা সেই জিনিসটা দেখতে পাই। কৃষিকার্যের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা কি? কৃষিকার্যের ক্ষেত্রে এই সময়কার মানুষ, মানে মেহেরগড়ের প্রথম পর্যায়কার মানুষ 2 ধরনের জবদানা, বুনো ধান, ঠিক আছে, এইগুলোকে কিন্তু সমভাবে প্রোডাক্ট করতে তারা পারছে। যদিও এই পদ্ধতিগুলো তারা কিন্তু এশিয়া থেকে, পশ্চিম এশিয়া থেকেই কিন্তু আয়ত্ত লাভ করেছিল, অর্থাৎ পশ্চিম এশিয়া থেকে তারা শিখে এইখানে এগুলোকে প্রয়োগ করত। গৃহপালিত পশু যদি তুমি দেখো, তাহলে গৃহপালিত পশুর মধ্যে ভেড়া বা ছাগলের গৃহপালিত পশু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তারা গৃহপালিত করছে প্রথম পর্যায়ে গিয়ে। ঠিক আছে, আর অস্ত্রের যদি আমরা কনসেপ্ট দেখি নব্যপ্রস্তর যুগের, তাহলে সেই অস্ত্রের কনসেপ্ট কিন্তু অনেকভাবে পরিবর্তন হয়েছে। মেহেরগড়ের সভ্যতার প্রথম পর্যায়ে যদি তুমি ভালো করে দেখো, তাহলে তুমি তার বৈশিষ্ট্য দেখতে পাবে। ছবিটা একটুখানি আমি দেখিয়ে দিই, এর ছবিটা কেমন ছিল। যা, এই ছবিটা এরকম নেই, ছবিটা হচ্ছে ধরো একটা কুঠার তৈরি করছে তারা। এই দেখো, এটা হচ্ছে এরকম একটা ধরো সুচলো একটা তুরপুন তৈরি করলো। ঠিক আছে, এরকম একটা অস্ত্র, সুচলো একটা অস্ত্র তৈরি করলো। অস্ত্রগুলো বড় হচ্ছে, যেমন হাত কুঠার থেকে শুরু করে, তুরপুন থেকে শুরু করে, হ্যাঁ, এরকম ছোট ছোট কিন্তু তারা অস্ত্র, চিল্কা, কুঠার, হ্যাঁ, এর মাটি খোঁড়ার যন্ত্র, এগুলো তারা তৈরি করছে। এবং এগুলো কিভাবে তৈরি করছে দেখো, মধ্যপ্রস্তর যুগে কি বলেছিলাম যে একটা বড় পাথর, তার উপরে আঘাত করে করে পাথরের চিল্কাগুলো আসছে, সেই চিল্কাগুলো দিয়ে তারা অস্ত্র তৈরি করছে। কিন্তু নব্যপ্রস্তর যুগে তারা কি করছে, একটা পাথর আরেকটা পাথরের গায়ে ঘষছে। ঠিক আছে, এন্তারে ঘষছে। কতক্ষণ ঘষছে? যতক্ষণ সেটা কি না হয়, সমান না হয়। ফলে কি হচ্ছে, এই নব্যপ্রস্তর যুগের অস্ত্রগুলো কিন্তু অনেক বেশি মসৃণ হচ্ছে, সমতল হচ্ছে এবং সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এই হচ্ছে প্রাচীন তোমার মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের কথা। সমাধি দেখো এখানে, আচ্ছা এখানে মৃৎপাত্র বলি। যদি আমরা মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে দেখি, মানে 7th সেঞ্চুরি 700 থেকে 500 অব্দি দেখি, তাহলে এইখানে দেখব কিন্তু এখানে মৃৎপাত্রবিহীন, এখানে কোনো মৃৎপাত্র কিন্তু আমরা অস্তিত্ব পাচ্ছি না। ঠিক আছে, এরা পাথরের তৈরি পাত্রগুলোকে ব্যবহার করছে, পাথরের তৈরি পাত্রগুলো ব্যবহার করছে। এরা বেশ কিছু পাথরের ব্যবহার জানছে, যেমন লাপিস লাজুলি থেকে শুরু করে, কর্নেলিয়ান থেকে শুরু করে অ্যাগেট, লাপিস লাজুলি, কর্নেলিয়ান, অ্যাগেট, এই পাথরগুলোর ব্যবহার কিন্তু তারা জানছে। এবং সমাধি যে সিস্টেমটা ছিল, সেই সমাধি ব্যবস্থায় আমরা দেখেছি প্রথম পর্যায়ে সমাধি। দেখো এখানে 3টে পর্যায়ে আমি দেখেছি, 3টে পর্যায়ে কিন্তু সমাধি ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, ভালো করে মাথায় রাখবে। প্রথম পর্যায়ে সমাধিতে কিন্তু আমরা এই লাপিস লাজুলি, অ্যাগেট, এই পাথরগুলো দিয়ে কিন্তু মৃতদেহকে সমাধি হতে দেখছি আমরা। এটা ফার্স্ট স্টেজের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি। ক্লিয়ার, বুঝতে পারলাম? এরপরে কি হচ্ছে, এর পরবর্তীকালে, অর্থাৎ যখন এই স্টেজটা প্রায় শেষের পর্যায়ে, এই স্টেজটা যখন একদম প্রায় শেষের পর্যায়ে, তখন মানুষরা আরও কিছু নতুন মূল্যবান ধাতু বললাম, মূল্যবান পাথর ব্যবহার করা শুরু করছে, যেমন নীলকান্তমণি, ঠিক আছে, বৈচূর্যমণি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পাথরগুলো আমরা মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের শেষ দিকটাতে আমরা এই সময় দেখতে পাই। মৃৎপাত্রের ক্ষেত্রে ওই সময় পরিবর্তন হয়েছে। প্রথম দিকে কি পরিবর্তন ছিল, তারা কিন্তু সেই সময়ও কিন্তু ওই কুমোরের চাক তৈরি করতে পারেনি। মেহেরগড়ের প্রথম শেষটাতে কিন্তু কুমোরের চাক আবিষ্কৃত হয়নি। তারা মাটির জিনিস কিভাবে তৈরি করছে, কোনো কিছু বেসের ওপরে, অর্থাৎ একটা ঝুড়িকে ধরো বেস ধরছে, যেটা আমি আগে বললাম, ঝুড়ির চারপাশে একদম মোটা করে মাটি দিয়ে লেপে মোটা করা হচ্ছে, ওটাকে শুকিয়ে দেওয়া হচ্ছে,
ফলে কি হচ্ছে, ঝুড়িটাকে খুলে আনা হচ্ছে, ওটা একটা পাত্রের মধ্যে হচ্ছে, অর্থাৎ ছাঁচ ব্যবহার করছে তারা, ছাঁচের দ্বারা তারা কিন্তু মৃৎপাত্র তৈরি করছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটাই, তোমরা এটাকে নোট করে নিতে পারো, সেটা হলো মেহেরগড়ের এই প্রথম পর্যায়ে কার্পাসের বীজ পাওয়া গেছে। ঠিক আছে, কার্পাসের বীজ এই পর্যায়ে কিন্তু পাওয়া গিয়েছে। মেহেরগড়ের দ্বিতীয় পর্যায় থেকে আমরা দেখব, বা প্রথম পর্যায়ে শেষ পর্যায়ে গিয়ে দেখব, মানুষ কিন্তু মৃৎপাত্র তৈরি করার জন্য কুমোরের চাকাও আবিষ্কার করে ফেলেছে, এবং সেই কুমোরের চাকায় তারা কিন্তু কি করছে, জিনিসপত্রগুলো তৈরি করছে। তাহলে কার্পাস বীজ প্রথম আমরা মেহেরগড়ের কোন পর্যায়ে আবিষ্কার করেছি যদি বলি, তাহলে আমরা বলবো 1 নম্বর পর্যায়ে, অর্থাৎ কোন সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়। আর কোন যুগে যদি বলি, তাহলে আমরা বলবো হচ্ছে নব্যপ্রস্তর যুগে আমরা কার্পাসের বীজ আবিষ্কার করে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও অপশানে আমাদের সিন্ধু সভ্যতা থাকে, যে সিন্ধু সভ্যতার মানুষরা সর্বপ্রথম কার্পাসের ব্যবহার কিন্তু শিখেছিল, এটা কিন্তু আমরা বলে দিই বিশ্বের মধ্যে। এবং ইরানিরা এই কার্পাসের বীজকে সিন্ধু সভ্যতার সময় কি বলতেন, সিডোন বলতেন। সিডোন কথাটি এখানে ব্যবহৃত হয়েছে। এবং এই মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ কার্পাসের আবিষ্কার করার সঙ্গে সঙ্গে সুতো কাটা এবং বস্ত্র বয়ন এই যন্ত্রগুলো কিন্তু আবিষ্কার করতে দেখা গেছিল। এইটুকুই জেনে রাখো, আলোচনা প্রচুর করা যায়, একটা গোটা ক্লাস আমরা মেহেরগড় সভ্যতাটা নিয়ে আলোচনা করতে পারি, এত কিছু বৈশিষ্ট্য আমরা পাই। তা যাই হোক, ছোট করে আমরা জিনিসগুলোকে একটু মাথায় রাখি, গল্পের আকারে পড়ি। তারপরে এই 19টা কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, 1 লাইনার, সেটা সম্পর্কেও আলোচনা করে দেবো। জাস্ট আগে শুনে নিই, তারপর 19টা কোশ্চেন বলবো। দ্বিতীয় পর্যায়ে যদি দেখি, তাহলে তার সময়কাল 5000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কালকে বলা গেছে। এইখানে আমরা যে সমস্ত অস্ত্রগুলো পাই, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অস্ত্র হচ্ছে ধনুকের ব্যবহার। তীর ধনুকের প্রচলন আমরা কিন্তু এই সময়ে দেখতে পেয়েছি। তীর ধনুকের প্রচলন কিন্তু আমরা এই যুগটার মধ্যে মেনলি কিন্তু দেখতে পেয়েছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়াও এই তৃতীয় পর্যায়ে বা এই দ্বিতীয় পর্যায়ে আমরা যে জিনিসটা দেখতে পাই, সেটা কি, যে মানুষগুলোকে সমাধি করা হচ্ছে মারা যাবার পর, তাদের প্রচুর পরিমাণ উপঢৌকন তাদের মধ্যে দেওয়া হচ্ছে। উপঢৌকন মানে তিনি যে জিনিসগুলোকে ভালোবাসত, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, যে জিনিসগুলো সে ভালোবাসত সেই জিনিসগুলো দিয়ে তাকে সমাধি করা হয়েছে। কিন্তু বেশ কিছু সমাধি আমরা খুঁজে পেয়েছি যাদের সমাধির মধ্যে এরকম গুরুত্বপূর্ণ পাথরের কোনো কথাই বর্ণনা করা হয়নি। তাহলে এখান থেকে আমরা সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি, একটা পরিবর্তনের স্টেপ দেখতে পাচ্ছি, যে এদের প্রচুর আছে, এরা এইগুলো সমাধি করেছে। এই শ্রেণীর মানুষদের নেই কিছু, তাই তারা মৃতদেহকে শুধুমাত্র সমাধি করেছে। এরকম জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। সবথেকে ইম্পর্টেন্ট কথা, এই নব্যপ্রস্তর যুগেই কিন্তু ভারতে সর্বপ্রথম ধান উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সর্বপ্রথম ধান উৎপাদন হয়েছিল এই জায়গায়, ঠিক আছে। এবং এই চিহ্ন কোথায় পাওয়া গেছে, দিওয়া থেকে এই চিহ্নটি সবথেকে প্রথম ধান উৎপাদনের নিদর্শন আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। কোলদিহা থেকে সর্বপ্রথম ধান উৎপাদনের নিদর্শন আমাদের কাছে আবিষ্কৃত হয়েছে, তাও এটা নব্যপ্রস্তর যুগে। এবার মেহেরগড় সভ্যতা যদি আমি শেষ পর্যায়ে চলে যাই, তাহলে শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখব যে মৃতদেহগুলোর মধ্যে সমাধির ক্ষেত্রে ওই সমস্ত জিনিসপত্র দিয়ে সমাধির করার প্রথা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। কারণ তাদের মধ্যে ওই পরজন্মের বিশ্বাসের যে চিন্তা ভাবনাটা রয়েছে, পরজন্মের বিশ্বাসের যে ইঙ্গিত যেটা রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই হচ্ছে মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য, মেহেরগড় সভ্যতার স্টেপ বাই স্টেপ বৈশিষ্ট্য আমরা সংক্ষেপে একটু আলোচনা করলাম। এবার আমরা যদি এই যুগের পরবর্তীকালে দেখি, তাহলে কি দেখব, মানুষ তামা আবিষ্কার করছে, তাই না? এবং সেই তামা দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করছে, কিন্তু তামার তৈরি করা জিনিস কি হচ্ছে, অল্প দিনের মধ্যে ভেঙে যাচ্ছে। ঠিক এই অবস্থায় তারা টিন মিশিয়ে মজবুত শক্ত ধাতুর জন্ম দিচ্ছে, ব্রোঞ্জ, পিতল। ফলে ঐতিহাসিকরা বলছেন এই যুগটা নব্যপ্রস্তর যুগের তুলনাও অনেক বেশি আধুনিক, তাই যুগটার নাম আর নব্যপ্রস্তর রাখা যাবে না। তাই তারা নতুন একটা নামকরণ করছেন, যেটা ইংলিশে আমরা বলে থাকি চালকোলিথিক এজ, আর বাংলায় যেটাকে বলে থাকি হচ্ছে তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা।
ক্লিয়ার বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের তাম্রপ্রস্তর যুগ, যেখানে আমরা সিন্ধু সভ্যতার মতো একটা উন্নত সভ্যতা দেখতে পাই। তাহলে মাথায় রাখবে, যদি তোমাকে বলা হয় যে ধানের নিদর্শন সর্বপ্রথম কোথা থেকে পাওয়া গিয়েছে, তাহলে আমরা বলবো উত্তরপ্রদেশের কোলদিহা থেকে। মনে থাকবে, কোলদিহা সর্বপ্রথম ধানের নমুনা আমরা এখান থেকে আবিষ্কার করে ফেলেছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রস্তর যুগ সম্পর্কে বা মানুষের যে বিবর্তন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা। আমি আমাদের 19টা কোশ্চেন নিয়ে আসব, কিন্তু বলে রাখি, যদি এরকমই আমাদের ডিটেলস কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য পড়তে হয়, তাহলে আমাদের কাছে WBCS মহাপ্যাক একমাত্র চোখ ভরসা করে নেওয়ার মতো একটা কোর্স রয়েছে। কেন WBCS মহাপ্যাকের কথা আমি বারবার বলি তোমাদের, কেন বলছি বা অন্যান্য স্যাররা বলেন, কারণ এটা হচ্ছে এমন একটা অ্যাক্সেশন বা এমন একটা কোর্স যেখানে তুমি A থেকে Z পর্যন্ত সমস্ত কিছু কোর্সের কিন্তু বা সমস্ত কিছু পরীক্ষার ব্যাংকিং সেক্টর বাদে, মানে ব্যাংকিংটাও এর মধ্যে ইনক্লুডেড, কিন্তু টপিকটা বলছি, সমস্ত কিছু কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। অর্থাৎ WBCS মহাপ্যাকটা হচ্ছে ওয়ান টাইপ অফ শপিং মল। তুমি কি করছো, যখন শপিং মলে ঢুকছো তখন এর মধ্যে অনেক ব্র্যান্ডের দোকান থাকছে, তুমি কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের দোকানে ঢোকার কিন্তু অনুমতি তোমার আছে। এরকম নয় যে তুমি শপিং মলে ঢোকার আগে তোমাকে বলে দিচ্ছে তুমি এই টাকাটা দিয়েছো মানে 3টে দোকান তুমি ভিজিট করতে পারবে, এটা কিন্তু বলে না। তাহলে এই যে WBCS মহাপ্যাক, এটা হচ্ছে কিন্তু আমাদের কাছে শপিং মল, এবং এর ভেতরে অনেক ব্র্যান্ড রয়েছে, অনেক কোর্স রয়েছে। সেই কোর্সগুলোকে কিন্তু তুমি ফ্রি অফ অ্যাক্সেস করতে পারবে, পারচেস করতে পারবে, পড়তে পারবে। তোমার যে পরীক্ষা আপকামিং, দেখা গেল এই পরীক্ষাটা আমাদের আপকামিং এসছে, তাহলে আমি কী করবো, আবার আমি আলাদাভাবে প্রিপারেশন নেবো? দরকার নেই। WBCS মহাপ্যাক এই জন্যই তোমাদের নিয়ে নিতে বলা হচ্ছে। এই WBCS মহাপ্যাকে আমরা WBCS এর সঙ্গে সঙ্গে আদার্স বিভিন্ন পরীক্ষারও কিন্তু আমরা কোর্স করতে পারবো। এখানে আমাদের যা যা থাকবে সবগুলোই আমরা করতে পারবো। এবং WBCS মহাপ্যাকের সঙ্গে আরেকটা যেটা ইনক্লুডেড, সেটা কি অপশনাল সাবজেক্টটা। আমরা জানি A আর B এই দুটো পরীক্ষার জন্য আমাদের অপশনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকে একটা সাবজেক্ট। তাই এই মহাপ্যাকের মধ্যে আমরা এই অপশনালে 3টে সাবজেক্ট কিন্তু দেখতে পাবো। হিস্ট্রি পাবো, অ্যানথ্রোপোলজি পেয়ে যাব, আর কি পাবো আমরা, জিওগ্রাফি পাবো। এই 3টে অপশনাল আপাতত চলছে। তাই WBCS মহাপ্যাক ইমিডিয়েটলি পারচেস করো যাদের স্বপ্ন হচ্ছে WBCS, কারণ কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান জারি হবে। এবং সেই ক্ষেত্রে যখন পারচেস করতে যাবে, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি আমাদের 12% ফ্ল্যাট ডিসকাউন্ট নিতে হবে। এই 12% ফ্ল্যাট ডিসকাউন্টের জন্য আমাদের একটা কোড ইউজ করতে হবে। কোডটা কি, Y368। Y368 এই কোডটাকে আমরা ইউজ করব, আর 12% ফ্ল্যাট ডিসকাউন্ট নিয়ে এই কোর্সটাকে নেব। এই হচ্ছে মেন ব্যাপার। ক্লিয়ার বোঝা গেল? চলো এবার এই যে এতক্ষণ ধরে পড়লাম তার উপরে বেস করে আমাদের যে লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেই রকম ওয়ান লাইনার কিছু লিখে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নাও বা নোট ডাউন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমটা কি রয়েছে, স্টোনেজ সম্পর্কে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অ্যাবাউট টু নো স্টোনেজ। প্রস্তর যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি আমাদের, একটা গুহাচিত্র যার নাম হচ্ছে ভীমবেটকার কেভ। ভীমবেটকার গুহাচিত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর লাইনে আমি কি বললাম, স্টোন এজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। ঠিক আছে, প্রস্তর যুগকে আমরা 4টে ভাগে ভাগ করি, প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর। এটা ইংরেজিতে লেখা আছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক। 3 নম্বরে এই প্যালিওলিথিক এজ রবার্ট ব্রুফোর্ড ইনি আবিষ্কার করেছিলেন বা ডিসকভার করেছিলেন, এনার নামটা তুমি পড়ে নিও, ঠিক আছে, মাথায় রাখলে। নেক্সট 4 নম্বর কি আছে, কি লিখেছি, দ্য রিমেন অফ প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক হ্যাভ বিন ফাউন্ড ইন এ সিকুয়েন্স। কোন জায়গা থেকে, দেখবে পরীক্ষা এরকম দেয় যে এমন একটা জায়গার নাম বলো যেখান থেকে আমরা প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগে 3টেরই বৈশিষ্ট্য দেখতে পাই। সেটা হচ্ছে বেলান ভ্যালি। ইউপিতে অবস্থিত বেলান ভ্যালি একমাত্র কেন্দ্র বা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে আমরা 3টে সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাই। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা, আমরা স্টার মার্কস দিয়ে এটাকে পড়ে নিতে পারি। 5 নম্বর কি আছে, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট হ্যাজ বিন অবটেইন ফ্রম। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার, আমি তো আগেই বলছি, এই যে যখন মেহেরগড়ের যে সভ্যতারা বললাম, আমি বললাম না যে মেহেরগড় থেকে আমরা সর্বপ্রথম ধান চাষের নমুনা পেয়েছি, বললাম না যে একদম যখন মেহেরগড়ের টপ পোস্ট যখন 3 নম্বর পর্যায়ে চলছে তখন আমরা এটা পেয়েছি। তাহলে মেহেরগড় একমাত্র আমাদের কেন্দ্র যেখান থেকে আমরা
এগ্রিকালচারাল কথাটা জানতে পারছি। নেক্সট, এমন কিছু সমাধি পাওয়া গেছে যে সমাধিতে মানুষের সঙ্গে সঙ্গে তার পোষ্য মানে তার পোষ্য কুকুরকেও সমাধি করা হয়েছে। এরকম সমাধি কোথায় পাওয়া গেছে? তাই আমি দেখো 6 নম্বরে লিখেছি ডগস আর বিউরিড ইন হিউম্যান বিউরালস। কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে কুকুরের একসঙ্গে সমাধি কোথায় পেয়েছি আমরা? বুরজহম থেকে। বুরজহমটা কোথায়? কাশ্মীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট লাইন, এটা ভালো করে পড়বে। নেক্সট 7 নম্বর কি বলছি? দ্য কালচার ওয়ার দ্য ফার্স্ট টু পেইন্ট দেয়ার পটারি। বলছে কোন যুগে? আমি বললাম তো কিছুক্ষণ আগে, পরবর্তীকালে মানুষ বিভিন্ন রং তার মৃৎপাত্রে ব্যবহার করেছিল। তাহলে সেটা কোন যুগে হয়েছিল? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো চালকোলিথিক এজে। নব্যপ্রস্তর যুগের শেষ দিক থেকে শুরু হয়ে গেছিলো, কিন্তু সেটা চালকোলিথিকে চলে যাচ্ছে। তাই চালকোলিথিক এজে তারা মাটির জিনিসগুলোকে রং করার পদ্ধতি শুরু করেছিল। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে 8 নম্বরে? দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। ঠিক আছে, ইন গঙ্গা ভ্যালি হ্যাজ বিন ফাউন্ড ফ্রম। ঠিক আছে, তাহলে দেখো গঙ্গা ভ্যালিতে বলেছে, তাহলে আমরা কি অ্যান্সার বলবো? ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে উত্তরপ্রদেশে কলদিহি থেকে আমরা প্রথম ধান চাষে নমুনা পেয়েছি। ঠিক আছে, নব্য, তাম্র, এইগুলোর কথা আমরা বলেছি। ঠিক আছে, লাহুল দরিয়া হচ্ছে এমন একটা কেন্দ্র যেখান থেকে আমরা রাইস এভিডেন্সের ফার্স্ট এভিডেন্সটা খুঁজে পাচ্ছি। নেক্সট 9 নম্বরে কি লিখেছি? দ্য আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন অন স্টোন। কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় লেখা। মানুষের ফার্স্ট ইউজেস মেটাল কোনটা? কোন মেটালটাকে তারা প্রথম ইউজ করতে শিখেছিল? আমরা বলবো যে কপার। কপারকে মানুষ প্রথম ইউজ করতে শিখেছিল, তাই না? নেক্সট, মানুষের প্রথম ডোমেস্টিক অ্যানিমেল কোনটা? মানুষ কোন পশুকে গৃহপালিত করেছিল? মানুষ অনেকগুলো পশুকে গৃহপালিত করেছিল, কিন্তু তাদের মধ্যে ডগ এই নামটা অনেক জায়গায় আমরা দেখতে পাই। ঠিক আছে, কিন্তু মানুষ ডগের সঙ্গে সঙ্গে কিন্তু ভেড়া, ঠিক আছে, এদেরকেও কিন্তু পোষ মানিয়েছিল, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। নেক্সট, চালকোলিথিক এজ অলসো নোন অ্যাজ। চালকোলিথিক এজ আর কি নামে পরিচিত? আমরা বলবো হচ্ছে কপার এজ। ঠিক আছে, অর্থাৎ তাম্র এজ, তাম্র যুগ নামে পরিচিত। মেসোলিথিক এজ অলসো নোন অ্যাজ কি? ঠিক আছে, এটা স্পেলিংটা একটু ভুল হয়েছে, এই জায়গাটা একটু মাইক্রোলিথিক কথা লিখে রাখো, মাইক্রোলিথিক। ঠিক আছে, তাহলে মেসোলিথিক এজ কি নামে পরিচিত? মাইক্রোলিথিক এজ নামে পরিচিত। ঠিক আছে, মাইক্রোলিথিক এজ কিছুক্ষণ আগে বলেছি মাইক্রোলিথিক কেন? কারণ এই যুগের অস্ত্রগুলো সব থেকে ছোটতর হয়েছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, এগ্রিকালচারাল রিভলিউশন টুক প্লেস ইন। তোমাকে অপশান দেবে যে এগ্রিকালচারাল রিভলিউশন কোথায় হয়েছিল, কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, বিপ্লব কোন যুগে দেখা গেছিল? অপশান প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর দিল। তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে নিওলিথিক এজ। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেন দেখি। দ্য মেইন অকুপেশন অফ প্যালিওলিথিক পিপল। এরকমও কোশ্চেন এসছে পরীক্ষায় যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? হান্টিং, তাই তো, হান্টিং ছিল। দ্য নাম্বার অফ প্রি হিস্টোরিক রক শেল্টার ইন ভিমবেটকা। ভিমবেটকা থেকে আমরা কতগুলো রক শেল্টার খুঁজে পেয়েছি? আমরা বলবো 243টি। ক্লিয়ার? লাস্টে শেষ করব, যারা এইগুলোকে এখন রক্ষণাবেক্ষণ করছেন সেই দলটার কথা বলবো, যার নাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা আমি বারবার বলেছি, যেটা 1861-62 আলেকজান্ডার কানিংহাম এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন। এবং এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার ওপরে কাজ করে, যে কাজটা করে, সেই লটাও কিন্তু ব্রিটিশরাই করে গেছিলেন, অর্থাৎ লর্ড কার্জনের সময় সেটা পাস হয়েছিল, যার নাম হচ্ছে এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি প্রাচীন সৌধ সংরক্ষণ আইন। এই হচ্ছে আমাদের প্রাচীন প্রস্তর যুগ বা প্রি হিস্ট্রি ফ্রেজ থেকে কোশ্চেন আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই প্রথমটা একটু বুঝিয়ে দিলাম। আজকে কোনো কোশ্চেন আনলাম না, যেহেতু এর ক্লাসটা রেকর্ড করছি, তাই কোশ্চেন আমি কাকে জিজ্ঞাসা করব? তাই জন্যই একদম 19 পর্যন্ত 19টা ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমি ওয়ান লাইনার তৈরি করে দিলাম। এই ওয়ান লাইনারগুলোকে কোশ্চেন আকারে পড়তে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার? তার এই হচ্ছে আজকের ক্লাসটা। ক্লাসটা যদি ভালো লাগে, মনে হয় যদি ক্লাসটা সত্যি উপকার হলো, ভালো লাগলো ক্লাসটা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে লাইক করতে হবে। কারণ লাইক এমন একটা বিষয়বস্তু যেটা আমাদের শরীরে বুস্টারের মতো কাজ করে, তাই লাইক অবশ্যই করতে হবে। এবং যারা নতুন এই চ্যানেলটাতে ক্লাস করলে,
তাহলে আড্ডা 24/7 WBCS টপার এই চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নাও জব করে, তাহলে যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলোর ইমিডিয়েট নোটিফিকেশান যাতে তোমরা জানতে পারো। ক্লিয়ার? এবং কি করতে হবে, ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। এই বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। রেকর্ড জায়গা কোথাও অসুবিধা হলে আমি খুব আস্তে আস্তে বলেছি, অনেকবার করে বলেছি, যদিও অসুবিধা হয়ে থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দাও, আমি যখন লাইভে আসবো তখন আবার এটাকে আমি তুলে আনবো। ক্লিয়ার? তাহলে এই বলে ক্লাস শেষ করছি। প্রত্যেকের দিন ভালো কাটুক, শুভ হোক, সবাই ভালো করে পড়াশোনা করো।